তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। ব্যাস ইন বার্লিনে যদি আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টন গান্থারকে হারিয়ে দিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে র্যান্ডি অর্টন প্রথম একটা ব্যক্তি হবে যে একটা বড় রেকর্ড বানাবে। আর সেই রেকর্ডটা হচ্ছে যে র্যান্ডি অর্টন প্রথম এমন রেসলার হবে যে ডাব্লিউডাব্লিউর পুরনো যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল সেটাকেও জিতে রেখেছে। আর যে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এসছে, মানে এই যেটা গান্থারের কাছে রয়েছে, সেটাও জিতেছে। তো এইটা করা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে প্রথম রেসলার হয়ে যাবে র্যান্ডি অর্টন। কিন্তু সেটা হবে কিনা তো জানি না, আমি তো চাই যে সেটা হয়ে যাক, কিন্তু চান্স তো খুবই কম লাগছে, আর এখনও চান্স কমই আছে। আর আমরা এই স্ম্যাকডাউনে রোমানের যা হাল দেখলাম, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে রোমানের একার দ্বারা ব্লাড লাইনকে হারানো সম্ভব নয় স্বাভাবিকভাবেই। তো রোমানের তো সাহায্যের দরকার পড়বে, আর যার মানে হচ্ছে যে আমরা পুরনো ব্লাড লাইনের রিইউনিয়ন দেখতে পাবো। তো রোমান এখন আপাতত এদের সাথে একাই লড়ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা জিমি উসোকে রিটার্ন করতে দেখতে পাবো। আমার যেটুকু মনে হচ্ছে যে জিমি উসোই প্রথম আসবে রোমানকে সাহায্য করতে। তারপর যখন জিমি উসো আর রোমান মিলেও হারাতে পারবে না, তখন জে উসো, তারপর হয়তো জিলা পাটু বা হিকালিও, এরাও কেউ হয়তো রোমানকে জয়েন করতে পারে। আর তাছাড়া দেখতে গেলে স্যামি জেনেরও এখন কিছু করার নেই। স্যামি জেন তো আবার দেখছি যে জে উসোর সাথে ট্যাগ টিম বানাচ্ছে, তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতার দিকে যাচ্ছে। তো স্যামি জেনও হয়তো এই রোমানের ব্লাড লাইনে জয়েন করতে পারে। তো একটা জিনিস কনফার্ম যে রোমানের সাহায্যের দরকার, আর আমরা হয়তো 1-2 মাসের মধ্যে রোমানের টিমে মেম্বার অ্যাড হতে দেখতেও পেয়ে যাব। তো সেটা একটা এপিক মোমেন্ট হবে। আর এই বিষয়ে আমাদের ওয়াইজম্যান পলেমানও একটা কথা বলেছে, সেটার ব্যাপারে আমি পরে আসছি। তার আগে আরও বেশ কিছু নিউজ আছে, সেগুলো দিয়ে দিই। আমাদের সিএম পাঙ্ক তার একটা ইন্টারভিউতে এটা বলে যে ডাব্লিউডাব্লিউতে এখন যদি কোনো সুপারস্টারের ছুটির দরকার হয়, তাহলে সে আগে থাকতে ডাব্লিউডাব্লিউকে আবেদন করতে পারে। মানে ধরো পরের মাসে সিএম পাঙ্কের 1 সপ্তাহের জন্য ছুটি লাগবে, তো ডাব্লিউডাব্লিউর কাছে সেটা সে আবেদন করতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউতে হায়ার অথরিটিতে যারা আছে তারা যদি চায়, তো সেটা অ্যাপ্রুভও করতে পারে, নাহলে ছুটিটা অন্য কোনো জায়গায়, মানে অন্য কোনো দিনে শিফট করতে পারে। তো এখন তো তাও সিচুয়েশান খুবই ভালো রয়েছে, কিন্তু আগেকার যুগে কী হতো, ভিন্স ম্যাকম্যানের যুগে ছুটি তো দূরের কথা, আবেদন তো দূরের কথা, কেউ যদি ছুটির কথা বলতো তার তো একেবারে মানে ভিন্স ম্যাকম্যান অবস্থা খারাপ করে দিত, প্রচণ্ড রেগে যেত। আর তাছাড়া যদি রেসলাররা ছোটোখাটো ইনজুরিতেও ভুগতো, তাহলেও কিন্তু তাদের ছুটি দেওয়া হতো না। আর তাদেরকে ছোটোখাটো ইনজুরির অবস্থাতেও রেসলিং করানো হতো। যতক্ষণ না বড়সড় কোনো ইনজুরি হচ্ছে, আর যতক্ষণ না তুমি বিছনায় পড়ছো, হসপিটালে ভর্তি হচ্ছো, ততক্ষণ তোমার ছুটি নেই। আর এই কথাটা র্যান্ডি অর্টন নিজে রিভিল করেছে। তো বুঝতেই পারছো আগের সাথে এখনকার ডাব্লিউডাব্লিউ সিচুয়েশনের কতটা বেশি তফাৎ। আর এই স্ম্যাকডাউনেতে একটা আমরা মোমেন্ট দেখতে পেয়েছিলাম, রোমান জেন্সের এই মুখটা তো দেখতে পাচ্ছ, জেকব ফাটু তার উপরে কর্নারে অ্যাটাক করার পর রোমান জেন্স এমন একটা এক্সপ্রেশন দিয়েছে যে একটা পুরো মিম মেটেরিয়াল আমরা পেয়ে গেছি। আর এটা এখন খুবই মিম হচ্ছে এর উপরে, আমরা সোশ্যাল মিডিয়াতে এই ফটোটা দিয়ে অনেক রকম মিম দেখতে পাচ্ছি। রোমান যা এক্সপ্রেশন দিচ্ছে তা তো বলার মতো নয়। অনেকে অনেক কথাই বলছে, অনেক মজাদার মিম বলছে, শুধুমাত্র মজার চলো, এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু দরকার নেই। আর কী বলছে তোমরা তো জানো। তবে আমি একটা কথা বলবো যে এই রকম মুখ হচ্ছে আমাদের ডমডম আর লিভ মর্গান যদি 1 ঘন্টা টানা একটা কামরায় বন্ধ থাকে, তাহলে ডমডমের মুখের অবস্থাও কিছুটা এরকম হবে। আর কেন হবে সেটা তো নিশ্চয়ই বলে দিতে হবে না। তো অবস্থা যা দেখছি, রোমান এমন একটা এক্সপ্রেশন দিয়েছে যেটা এখন বছরের পর বছর, অনেক বছর ধরে মিম মেটেরিয়াল হয়ে থাকবে। আর তা রোমানকে বলতে হবে আমাদের এত এন্টারটেইন করার সাথে সাথে একটা দারুণ মিম টেমপ্লেটও দিয়ে দিয়েছে। আর এবার আসি একটা ফ্যাক্টের ওপরে, যেটা হচ্ছে যে শেষ 10 বছরে ইউটিউবের ওপর সবথেকে বেশি কোন রেসলারকে সার্চ করা হয়েছে। তো একদম 1 নম্বরে রয়েছে জন সিনা, 2 নম্বরে রয়েছে আমাদের ওটিসি রোমান রেন্স, 3 নম্বরে রয়েছে ব্রক লেসনার, 4 নম্বরে রয়েছে আন্ডারটেকার, আর 5 নম্বরে রয়েছে র্যান্ডি অর্টন। তো শেষ 10 বছরে এরাই হচ্ছে টপ 5 যাদেরকে ইউটিউবেতে সব থেকে বেশিবার সার্চ করা হয়েছে। আর আমরা যেমনটা জানি যে AEWর পরবর্তী প্রিমিয়াম লাইভ ইভেন্টে ড্যানিয়েল ব্রায়ানের সাথে AEWর যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রয়েছে তার ম্যাচ হবে, আর সেখানে টাইটেল ভার্সেস ক্যারিয়ার ম্যাচ করে দেওয়া হয়েছে। এখানে যদি ড্যানিয়েল ব্রায়ান টাইটেল জিততে না পারে, তাহলে সে রেসলিং জগৎ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তো ড্যানিয়েল ব্রায়ানের মতে তার রেসলিং ক্যারিয়ারে, মানে ডাইরেক্ট তো বলছে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে রেসলিং ক্যারিয়ার মানে সে ডাব্লিউডাব্লিউর কথা বলেছে। তো তার মতে পুরো রেসলিং ক্যারিয়ারে সে যতখানা ম্যাচ লড়েছে, এইটা হচ্ছে তার ক্যারিয়ারের সবথেকে বড় ম্যাচ। আর তার কারণটাও হচ্ছে যে এটা টাইটেল ভার্সেস ক্যারিয়ার ম্যাচ, এখানে যদি হেরে যায় তো রাস্তা পুরোপুরি বন্ধ। আর ড্যানিয়েল ব্রায়ান নিজেই বলে দিয়েছে যে আমি যদি এই ম্যাচটা হেরে যাই, আমি আর জীবনে কোনো দিন রেসলিং করব না। আর এই কথাটা কতটা সত্যি তা তো ড্যানিয়েল ব্রায়ান যদি হেরে যায় তারপরেই আমরা জানতে পারবো যে সে অন্য কোনো কোম্পানিতে যায় কিনা। AEWর সাথে তো তার কন্ট্রাক্টও শেষ হতে চলেছে।
তো সিচুয়েশান এখন খুবই ঝুলে রয়েছে। ড্যানিয়েল ব্রায়ান আদৌ সত্যি কথা বলছে নাকি শুধুমাত্র এটা AEW স্টোরি লাইনের পার্ট, সেটা তো আমরা জানি না। যতদিন না AEWর এই ম্যাচটা হচ্ছে ততদিন তো এটা ঝুলেই রয়েছে। তো এইটা হচ্ছে ড্যানিয়েল ব্রায়ানের ক্যারিয়ারের সবথেকে বড় ম্যাচ। আর এছাড়া কিছুদিন আগে ড্যানিয়েল ব্রায়ান একটা কথা বলে যে তার নাকি হল অফ ফেমেতে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। আর ডাব্লিউডাব্লিউতে বা যেখানেই বলো না কেন, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি রেসলিং জগতে থাকো তো তোমার সেখানে হল অফ ফেমেতে ইন্ডাক্ট হওয়া একটা অনেক বড় ব্যাপার। যত বড় বড় রেসলাররা রয়েছে তারা সবাই হল অফ ফেমেতে ইন্ডাক্ট হয়েছে, কিন্তু ড্যানিয়েল ব্রায়ান বলেছে আমার হল অফ ফেমেতে ইন্ডাক্ট হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো খুবই মহান চিন্তা ভাবনা বলতে হবে। তো ঠিক আছে, দেখা যাক এখন ডাব্লিউডাব্লিউ যদি ভবিষ্যতে কোনো একটা সময় গিয়ে এই ড্যানিয়েল ব্রায়ানকে হল অফ ফেমেতে ইন্ডাক্ট করার প্ল্যান করেও থাকে, ড্যানিয়েল ব্রায়ানের এরকম তেতো কথা শুনে তো ডাব্লিউডাব্লিউ হয়তো প্ল্যানটা ক্যান্সেলও করে দেবে। তো কি আর বলা যাবে, অনেকের অনেক রকম শখ থাকে। তো ড্যানিয়েল ব্রায়ানের এটাও একটা শখ যে সে হল অফ ফেমেতে যাবে না, তার কাছে হল অফ ফেম একদম ভ্যালুই করে না। আর এখন কোনো পাকাপোক্ত নিউজ তো আসেনি, তবে এমনটা রুমার চলছে যে আমরা নাকি ব্যাসিন বার্লিনেতে কেভিন ওভেন্সের হিল টার্ন দেখতে পেতে পারি। আর তারপরে কেভিন ওভেন্সের হিল টার্ন হবে আর সে কোডি রোডসের সাথে স্টোরি লাইন কন্টিনিউ করবে, ঠিক যেমনটা এজে স্টাইলসের সাথে হয়েছিল। এজে স্টাইলস একটা ম্যাচের পর একদম সাধু সেজে গেছিলো, কিন্তু তারপর হঠাৎ করে সে আবার হিল টার্ন করে নেয় আর কোডির ওপরে অ্যাটাক করে দেয়, যার ফলে আমরা আইকুইড ম্যাচ দেখতে পেয়েছিলাম। তো সেরকমই কিছু একটা হবে এখানে। কেভিন ওভেন্স কোডির কাছে আপ কোয়ার্স হেরে যাবে, কোডির তো এখানে হারার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে হয়তো কেভিন ওভেন্সের হিল টার্ন হবে আর তারপর আমরা কোডি আর কেভিনের মধ্যে একটা জোরদার ফিউড দেখতে পাবো, এমনটা রুমার চলছে। কিন্তু এখনও কিছু কনফার্ম নয়। আমার যথেষ্ট সন্দেহ আছে যে ডাব্লিউডাব্লিউ এখনই কেভিন ওভেন্সের হিল টার্ন করাবে কিনা আর কোডিকে কেভিন ওভেন্সের সাথে এগেনস্টে লড়াবে কিনা। তো দেখা যাক কী হয়। আপাতত যেটা বলবো যে কেভিন ওভেন্সের তো দিন খুবই খারাপ যাচ্ছে, হিল টার্ন হয়েও আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ কোডিকে তো হারানোর কোনো প্ল্যান ডাব্লিউডাব্লিউর নেই। আর তাছাড়া কেভিন ওভেন্সের একটা ক্যারেক্টার চেঞ্জ তো দরকার আছে, কারণ ফেস ক্যারেক্টারে কেভিন ওভেন্স কিছুই করতে পারেনি বলতে হবে। হিল ক্যারেক্টারে কেভিন ওভেন্স যা যা জিনিস অ্যাচিভ করেছিল তার দেখো অ্যাচিভ করতে পারেনি ফেস ক্যারেক্টারে। আমরা ডেফিনেটলি কেভিন ওভেন্সকে ফেস ক্যারেক্টারে পছন্দ করছি, কিন্তু ওই আর পছন্দ করলে কি হবে, সেরকম যদি বুকিংই না পাও তাহলে ফ্যান্সদেরও মন ভেঙে যায় আর কেভিন ওভেন্সের ভেতরে ভেতরে নিজেরও কষ্ট হয়। তো দেখা যাক ব্যাসিন বার্লিনে কি হয়। আবার তো আমাদের রেসলিং অবজারভার নিউজ লেটার ডেভ ম্যারিজার এটা বলে দিয়েছে যে ব্যাসিন বার্লিনেতে নাকি এজে স্টাইলসেরও রিটার্ন হবে। তো এজে স্টাইলস কোনখানে রিটার্ন করবে, কার এগেনস্টে রিটার্ন করবে, হয়তো কোডির এগেনস্টে রিটার্ন করবে। তো এটারও চান্স অনেক বেশি আছে যে এজে স্টাইলস এসে ম্যাচের পরে কোডির ওপর অ্যাটাক করতে পারে, তাহলে সেখানে তো আর কেভিন ওভেন্সের হিল টার্ন হয়েও কোনো লাভ হচ্ছে না। তো সিচুয়েশান এখন এইরকম হয়ে আছে, এজে স্টাইলসের আসার চান্স অনেক বেশি রয়েছে। এটা বেশ কিছু নিউজ সোর্সের থেকে কনফার্ম হয়েছে। রুমার চলছে যে কেভিন ওভেন্স হিল হবে, তো কী হবে কিছুই বলা যাচ্ছে না। আর তাছাড়া এমনিতেও আমার মনে হয় না যে এই কেভিন ওভেন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচের মধ্যে কারোর খুব একটা ইন্টারেস্ট আছে। হয়তো ম্যাচ শেষ হওয়ার পর এমন কিছু ঘটবে যার ফলে আমাদের ইন্টারেস্ট হয়তো বাড়তে পারে। তবে আপাতত এখানে রাইভালরি খুবই ঠান্ডা চলছে আর ফ্যান্সদের রিয়াকশনও খুবই ঠান্ডা। আর রোমান রেন্সের নতুন যে থিম সংটা বেরিয়েছে সেটা ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। থিম সংটার নাম হচ্ছে আই অ্যাম গ্রেটনেস। তো এই থিম সংটা আমি শুনলাম ভালো করে, কিন্তু মেন কথা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, এই থিম সংটা ভালো, কিন্তু এইটার থেকে আমার ওই আগের ট্রাইবাল চিপের হেড অফ দ্য টেবিল যে থিম সংটা ছিল সেটাই বেশি ভালো লাগতো। তাতে একটা আলাদা ভাইব ছিল, মিউজিকের একটা আলাদা সুর তাল ছিল। এটাতে কেমন যেন খালি ড্রাম বাজছে, কীরকম একটা ঝাঁই ঝাঁই করে আওয়াজ হচ্ছে, ভালো লাগছে, কিন্তু ট্রাইবাল চিপের আগের যে থিম সংটা ছিল তার মতো অতটাও ভালো লাগেনি। এবার তোমাদের কেমন লেগেছে তোমরাও বলতে পারো। আর তোমাদের মধ্যে যদি কোনো সামান্যতম ডাউট থেকে থাকে যে রোমান হিল না ফেস, তাহলে তোমাদের ডাউট এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। তো কী হয়েছে যে কালকে স্ম্যাকডাউনেতে রোমানের উপর যে অ্যাটাকটা হলো তারপরে তো স্ম্যাকডাউন অফ এয়ার চলে যায়। আর তারপর যখন সবাই রিং থেকে বেরিয়ে যায়, রোমান রেন্সও রিং থেকে বেরোয়। আর সে যখন হেঁটে হেঁটে ক্রাউডের ভেতর দিয়ে যাচ্ছিল, মানে র্যাম্পের ভেতর দিয়ে, তখন সে কী করে যে তার যে হাত কাটা হুডিটা ছিল সেইটা খুলে একটা ফ্যানকে দিয়ে দেয়। তো এইটা তো কোনো হিল সুপারস্টার করবে না, এটা একজন ফেস সুপারস্টারেরই কাজ। আর এবারে 100% কনফার্ম তোমরা বলতে পারো যে রোমান আমাদের OTC অরিজিনাল ট্রাইবাল চিফ হচ্ছে একজন ফেস সুপারস্টার। আমাকে একজন কমেন্টও করেছিল যে রোমান হিল না ফেস তুমি কি করে বুঝছো, তো এইটা দেখে বুঝছি। আর আমাদের ওয়াইসম্যান পল হেমান একটা শোতে এসেছিল, সেখানে থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়। আর এখানে পল হেমান ব্লাড লাইনের স্টোরি নিয়ে আর ভবিষ্যতে কী দেখতে পেতে পারি তা নিয়ে অনেক কথা বলে। তো পল হেমান বলে যে নতুন যে ব্লাড লাইন আছে, মানে ব্লাড লাইন 2.0 সোলো সিকুয়ার ব্লাড লাইন, সেখানে আরও মেম্বার অ্যাড হবে। এইটা এখানে পল হেমান কনফার্ম করেছে।
আর শুধুমাত্র এই নয়, রোমানের জন্য ব্যাকআপ আসবে, মানে রোমানও ব্লাড লাইন তৈরি করবে আর খুব তাড়াতাড়ি পল হেমানও তার ট্রাইবাল চিফের সাথে যোগ দেবে। তো এইটা পল হেমান অনেক বড় কথা বলে দিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ব্লাড লাইন 2.0-তে আমরা এখনও আরও বেশ কিছু মেম্বার অ্যাড হতে দেখতে পারবো। তার মানে জিলা পাটু, হিকালিও এরা আসছে, এটুকু তো কনফার্ম বলতে পারছি। এবার রোমানের টিমে আরও হয়তো নতুন নতুন মেম্বার আসবে যাদেরকে এখনও পর্যন্ত আমরা নামই শুনিনি ব্লাড লাইনের, মানে রোমানের ফ্যামিলির থেকে। তো ব্লাড লাইনে এখানে খুবই বড় একটা টিম তৈরি হবে, এইদিকেও অনেকজন থাকবে, ওইদিকেও অনেকজন থাকবে। আর রোমানের খুব তাড়াতাড়ি ব্যাকআপ আসতে চলেছে, সম্ভবত জিমিউসো, জেউসো, স্যামিজেন, জিলাফাটু, এছাড়া আরও যদি কেউ থাকে তো তাদের কথাও বলা হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে যে হিকালিও আর জিলাফাটু কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। আমি ভেবেছিলাম যে জেকব ফাটু হয়তো রোমানের টিমে জয়েন করতে পারে, কিন্তু তাকে তো এখন সোলো সিকোবার চেলা বানিয়ে দেওয়া হয়েছে। আর এখন ভাবছি যে জিলা ফাটু বা হিকালিও এদের মধ্যে কেউ রোমানের টিমে জয়েন করতে পারে, তো দেখা গেল সেও সোলো সিকোবার পায়ের তলায় পড়ে রয়েছে। তো আর কিছু বলার নেই, তো দেখা যাক। এখন তো শুধু সময়ের অপেক্ষা, রোমানের টিমে কে আসে আর সোলো সিকোবার টিমে কারা নতুন জয়েন হয় সেটাই এখন দেখার। তো পল হেমান অনেক দারুণ কথা বলেছে, আর পল হেমানও খুব তাড়াতাড়ি আমরা তাকে অফ স্ক্রিনে তো দেখতে পেয়েই গেছি, এবার অন স্ক্রিনে তো তাকে আমরা রোমানের সাথে দেখতে পাবো। তো আপাতত এই ছিল আপডেট। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউই নিউজ ভিডিওতে।